হ্যালো, আজকে সেমিস্টার টুর তোর হচ্ছে লেবার চ্যাপ্টারের প্রথম ক্লাস। ঠিক আছে, তা তোদের সামনের দিকে যে কনসেপ্ট, বেসিক কনসেপ্টগুলো কয়েকটা আমি প্রথমে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, দেখে নিয়েছিস, আর দুটো অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্ক দুটো সলভও পাঠিয়ে দেওয়া হয়েছে। একটুখানি প্রথমে আমি কয়েকটা জিনিস ক্লিয়ার করে নেব, তারপরে আমরা অঙ্কে যাব। তো প্রথমে দেখ টপিকটা কি লেখা আছে, চ্যাপ্টারটা তোদের সিলেবাস অনুযায়ী আছে এমপ্লয়ি কস্ট অ্যান্ড ইনসেন্টিভ সিস্টেম। ঠিক আছে, তো প্রথম আমাকে জানতে হবে যে লেবার জিনিসটা কি। কি লিখেছি প্রথমে, লেবার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ প্রোডাকশন। কেন ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ প্রোডাকশন? তোরা ইকোনমিক্সে পড়েছিস, প্রোডাকশনের চারটে উপাদান কি, মূল চারটে উপাদান সবচেয়ে ইম্পর্টেন্ট: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন। এই চারটে হচ্ছে উপাদান, তার মধ্যে একটা উপাদান হচ্ছে লেবার। এখন লেবার মোস্ট ইম্পর্টেন্ট কেন? তার কারণ হচ্ছে এই লেবারের মাধ্যমে, লেবার ফোর্সের মাধ্যমে তোর হচ্ছে কাঁচামালটাকে উৎপাদন প্রক্রিয়ায় আনা হয়, এবং সেই উৎপাদন প্রক্রিয়াটা পুরোটাই যে উৎপাদন প্রক্রিয়ার কাজটা সেটা সম্পন্ন করে ওয়ার্কাররা, অর্থাৎ এমপ্লয়ি এবং ওয়ার্কাররা সেটাকে কমপ্লিট করে, সেটা ফিনিশ গুডস হয়, সেটা গিয়ে বিক্রি হয়। ঠিক আছে, সুতরাং লেবাররা ছাড়া, হিউম্যান এফোর্ট ছাড়া, মানে মানবিক অবদান ছাড়া, হিউম্যান এফোর্ট ছাড়া কোনোদিনই প্রোডাকশন সম্ভব নয়। বিশেষত যে সমস্ত জিনিস উৎপাদনের ক্ষেত্রে শ্রমিকদের অংশগ্রহণটা বেশি জরুরি। যেখানে বড় বড় প্লান্টার মেশিনারিতে কাজ হচ্ছে সেখানে হয়তো শ্রমিক কর্মচারী কম লাগে, আধুনিক টেকনোলজিতে শ্রমিকের সংখ্যা কম লাগে, রোবটে কাজ হয়, সেসব জায়গার তুলনায় ক্ষুদ্র এবং মাঝারি শিল্পতে যেখানে তোর হচ্ছে সবচেয়ে বেশি লেবার লাগে, যেটাকে বলা হয় শ্রম নিবিড় উৎপাদন ব্যবস্থা, অর্থাৎ লেবার ইন্টেন্সিভ প্রোডাকশন সিস্টেম, সেখানে কিন্তু লেবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কারণ এতে হিউম্যান এফোর্ট আছে, মানবিক প্রচেষ্টা রয়েছে উৎপাদনের মধ্যে। দু নম্বর কি বলা হয়েছে, দু নম্বর বলা হয়েছে যে লেবার কস্ট জিনিসটা কি। লেবার কস্ট হচ্ছে যে অ্যামাউন্ট অফ রেমুনারেশন, মানে পারিশ্রমিক, পারিশ্রমিকের পরিমাণটাকে বলা হয় লেবার কস্ট। অর্থাৎ ওয়ার্কাররা যে পারিশ্রমিক পায় সেটা ওয়ার্কারদের ইনকাম, আর যারা পারিশ্রমিক দিচ্ছে, যে প্রতিষ্ঠানগুলো, যে কোম্পানিগুলো, তাদের কাছে এটা হচ্ছে কস্ট। ঠিক আছে, শ্রম ব্যয় বলা হয়। ঠিক আছে, যারা নাকি পাচ্ছে তাদের কাছে এটা রেমুনারেশন, মানে পারিশ্রমিক। কেন পারিশ্রমিক দিচ্ছে না, ওরা যে মেন্টাল এবং ফিজিক্যাল এফোর্টটা দিয়েছে, ফিজিক্যাল এফোর্ট এবং মেন্টাল এফোর্ট যেটা দিয়েছে, তার পরিবর্তে তাকে কম্পেনসেশন দেওয়া হয়, ক্ষতিপূরণ দেওয়া হয়। এই জন্য এটাকে বলা হয় কম্পেনসেশন। আধুনিক যুগে দেখবি যারা কর্পোরেট সেক্টরে চাকরি করে, কোম্পানি কি লেখে যে তোমার এই পদে তুমি যদি কাজ করো, তোমার কম্পেনসেশন প্যাকেজ হচ্ছে এই, তোমাকে আমরা এই টাকা ক্ষতিপূরণ বাবদ দেবো। আসলে এখন বলা হচ্ছে কম্পেনসেশন, আগে বলা হতো রেমুনারেশন, কেউ বলবে হচ্ছে স্যালারি প্যাকেজ, নানা কথা বলা হয়। আসলে হচ্ছে ওটা কম্পেনসেশনই। তুমি যে মেন্টাল এবং ফিজিক্যাল স্যাক্রিফাইস করছো উৎপাদনের জন্য, কি উৎপাদনের সঙ্গে রিলেটেড অন্যান্য কাজের জন্য, তার জন্য তোমাকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এই জন্য লেবার কস্ট হচ্ছে আসলে এক ধরনের ক্ষতিপূরণ, এটা লেখা আছে। অন্য ভাষায় হচ্ছে যে কোম্পানি তোমার কাছ থেকে সার্ভিস পাওয়ার জন্য, তোমার কাছ থেকে সেবা পাওয়ার জন্য তোমাকে তার পরিবর্তে যেটা প্রতিদান যেটা দেয়, সেটাই হচ্ছে তোমার রেমুনারেশন। কোম্পানির দিক থেকে হচ্ছে সেটা লেবার কস্ট। আচ্ছা, দেখো দিকে নাও। এই যে লেখা আছে, ইন আদার ওয়ার্ডস লেবার কস্ট ইজ দ্য কস্ট অফ এনি স্যাক্রিফাইস অর কম্পেনসেশন প্রোভাইডেড বাই এ কনসার্ন টু ইটস এমপ্লয়িজ ফর গেটিং সার্ভিসেস ফ্রম দেম। তাদের কাছ থেকে সার্ভিস পাওয়ার জন্য এই কম্পেনসেশনটা দেওয়া হয়।
আচ্ছা, আচ্ছা, এবার দেখানো হচ্ছে ডিফারেন্ট ফর্মস অফ লেবার কস্ট। লেবার কস্টের বিভিন্ন রূপ। এটা কিন্তু সবটাই হচ্ছে মনে রাখবি কোম্পানির দিক থেকে। কোম্পানির দিক থেকে আমরা লেবার কস্টের কতগুলো রূপ পাই। প্রথম হচ্ছে ডাইরেক্ট বেনিফিটস অর প্রেজেন্ট মানিটারি পেমেন্ট, যেটা প্রত্যক্ষভাবে দেওয়া হয় কর্মচারী শ্রমিকদের হাতে, মানে অর্থাৎ বর্তমানে মানিটারি অর্থের মূল্যে যে টাকাটা দেওয়া হয় সেটাই হচ্ছে ডাইরেক্ট বেনিফিটস অর প্রেজেন্ট মানিটারি পেমেন্ট। ডাইরেক্ট বেনিফিটস এর মধ্যে কি থাকে? তোমার হচ্ছে বেসিক স্যালারি থাকে, ডিয়ারনেস অ্যালাউন্স থাকে, ঠিক আছে, মেডিকেল অ্যালাউন্স থাকে, তারপরে বাড়ি ভাড়া ভাতা, হাউস রেন্ট অ্যালাউন্স থাকে, ট্রাভেলিং অ্যালাউন্স থাকে, কার অ্যালাউন্স থাকে, নানা রকম তোমার বিভিন্ন রকমের ভাতা দেওয়া থাকে। আর একটা মূল বেতন, বেসিক স্যালারি, যেটা মূল বেতন, ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতাটা দেওয়া হয় বর্তমানে জিনিসপত্রের মূল্য বৃদ্ধির জন্য, অর্থাৎ মুদ্রাস্ফীতির বৃদ্ধির কারণে, যাতে তোমার প্রকৃত মজুরিটা একই থাকে, ক্ষয়ে না যায়, ইরোশন না হয়ে যায়, কমে না যায়, তার জন্য ডিয়ারনেস অ্যালাউন্স দিয়ে প্রোটেকশন দেওয়া হয় মূল বেতনকে। তার সঙ্গে আরো নানা ধরনের ভাতা এগুলো দেওয়া হয়, এগুলো সবটাই নগদে দেওয়া হয়, ঠিক আছে। এটাকে বলা হয় ডাইরেক্ট বেনিফিট। এটা মাসের শেষে কি সপ্তাহের শেষে গিয়ে একজন কর্মচারী হাতে এই টাকাগুলো পায়, মানে এগ্রিগেট এই টাকাটা পায়, টোটাল টাকাটা পায়। এটা হচ্ছে ডাইরেক্ট তুমি বেনিফিটটা পাবে। এবার কিছু আছে যে বেনিফিট গুলো তুমি আজকে পাবে না,
ফিউচারে পাবে, মানে ভবিষ্যতে গিয়ে পাবে, তাকে বলা হচ্ছে ডেফার্ড। ঠিক আছে, ডেফার্ড অ্যান্ড ফিউচার মনিটারি পেমেন্টস। এই জিনিসটা কি, দেখো বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতে করে যারা, যেরকম ধরো আমি আমার কলেজে চাকরি করি, আমার কলেজে কি হয়, বাধ্যতামূলকভাবে আমাকে প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখতে হয়। ঠিক আছে, আমি আমার মোট যেটা ডাইরেক্ট বেনিফিট, যে ক্যাশ টাকাটা আমি পাই, তার মধ্যে বেসিক স্যালারি যেটা আছে, মূল বেতন, তার একটা অংশ, একটা পার্সেন্টেজ আমাকে রাখতে হয় প্রভিডেন্ট ফান্ডে। আবার অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে তোমার পেনশন নেই, যেখানে কোনো পেনশন নেই, প্রভিডেন্ট ফান্ড দু রকমের হয়, একটা হচ্ছে কন্ট্রিবিউটারি আর একটা হচ্ছে নন কন্ট্রিবিউটারি। আচ্ছা, কন্ট্রিবিউটারিতে কি হয়, কন্ট্রিবিউটারিতে তোমার হচ্ছে যে এমপ্লয়ি, যে কর্মচারী, সে বেসিক স্যালারির একটা পার্সেন্টেজ জমা রাখে প্রভিডেন্ট ফান্ডে, এমপ্লয়ার যে, সেও কর্মচারীর নামে ওই একই পার্সেন্টেজের টাকা কর্মচারীর নামে প্রভিডেন্ট ফান্ডে জমা রাখে। ঠিক আছে, তার মানে কি, দুটো টাকা জমলো। ধরো আমার বেসিক স্যালারি যদি 1000 হয়, আমি যদি 10% রাখি কর্মচারী হিসাবে 100 টাকা, তাহলে আমার এমপ্লয়ারও রাখবে আরো 100 টাকা, তাহলে প্রভিডেন্ট ফান্ডে জমলো কত, 200 টাকা জমলো। ঠিক আছে, এই যে প্রভিডেন্ট ফান্ডে টাকাটা জমলো, এটা মাসের পর মাস জমতে থাকবে। তোমার ভবিষ্যতে যদি বাড়িতে কোনো অর্থের প্রয়োজন ঘটে, বড় রকমের, বড় অ্যামাউন্টের, ধরো ছেলে মেয়ের পড়াশোনা, কি মেয়ের বিয়ে, কি ছেলের বিয়ে, কি বাড়ি রিপেয়ার করবে, কিংবা চিকিৎসার জন্য বড় খরচ, তখন তুমি ওই প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিতে পারো। লোন নিয়ে তুমি ব্যবহার করলে পরে লোনের টাকাটা তুমি ধীরে ধীরে স্যালারি থেকে আস্তে আস্তে করে ইনস্টলমেন্টে কেটে শোধ করে দেবে। অথবা আমি যখন রিটায়ার করব, কলেজে আমার প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা জমা আছে, সেই পুরো টাকাটাই আমি ইন্টারেস্ট সহ আমি ফেরত পাবো। কারণ প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা জমা পড়ে, সেটা থাকে গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট ওই টাকাটা নিজের কাজে ব্যবহার করে, ফলে তার উপরে গভর্নমেন্ট ইন্টারেস্ট দেয়। অর্থাৎ এটাও আমার পরোক্ষভাবে একটা ইনকাম দাঁড়াচ্ছে। কিন্তু এই টাকাটা আমি প্রতিদিন কিংবা প্রতি মাসে, প্রতি সপ্তাহে হাতে পাবো না, এটা আমার নামে জমা থাকবে, সেই টাকাটা আমি পরে ফিউচারে পাবো। এই জন্য এটাকে বলা হয় তোমার ফিউচার বেনিফিট, ফিউচার মনিটারি পেমেন্ট কিংবা ডেফার্ড বেনিফিট। এরকম প্রভিডেন্ট ফান্ডে যেরকম টাকা রাখে, ইএসআই আছে, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স, এখানে টাকা থাকলে কি সুবিধা হয়, যে সরকারি কতগুলো ইএসআই হসপিটাল আছে, অসুস্থ হয়ে গেলে সেই সমস্ত হসপিটালে গিয়ে তোমার বিনা পয়সায় চিকিৎসাটা হবে, তোমার এবং তোমার পরিবারের লোকজনদের। ঠিক আছে, সেখানেও তোমার কর্মচারী প্রভিডেন্ট ফান্ড থেকে একটা শতাংশ কেটে রাখা হবে, এমপ্লয়ারও সেই শতাংশ ওইখানে ইএসআইতে জমা দেবে। ঠিক আছে, এরকম কতগুলি ফিউচার বেনিফিট আছে। যেরকম রিটায়ার করলে আমি পাবো গ্র্যাচুইটি, একটা লামসাম টাকা, আমি যত বছর সার্ভিস করেছি তার পরিবর্তে পাবো, পেনশন পাবো। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ডেফার্ড পেমেন্ট অথবা ফিউচার পেমেন্ট। এছাড়া 3 নম্বর কি, ফ্রিঞ্জ বেনিফিট। ফ্রিঞ্জ বেনিফিট আর অ্যাডিশনাল বেনিফিট, মানে আমার মূল বেতন যেগুলি আমি ক্যাশে পাচ্ছি, নগদে পাচ্ছি, বেতন কিংবা ভাতা, সেগুলির বাইরে কতগুলো আমাকে ফেসিলিটিস দেওয়া হয়। এই ফেসিলিটিসগুলো তুমি ক্যাশে প্রথমে পেতে পারো কিংবা নাও পেতে পারো। তোমাকে বেনিফিট, যেরকম মেডিকেল ফেসিলিটিস, মানে তোমার এমপ্লয়ারের সাথে কন্ট্রাক্ট রয়েছে, চুক্তি রয়েছে বিভিন্ন হসপিটালে, তার কর্মচারীরা অসুস্থ হলে ওই হসপিটালে গিয়ে বিনা পয়সায় চিকিৎসা পাবে। ঠিক আছে, তারপরে যেরকম ক্যান্টিন ফেসিলিটি, প্রতিষ্ঠানের মধ্যে, ফ্যাক্টরির মধ্যে ক্যান্টিনে থাকে, সেখানে কর্মচারীরা গিয়ে বিনা পয়সায় কিংবা অল্প পয়সায় খাবার দাবার পায়। ঠিক আছে, তারপরে তোমার ধরো হাউজিং ফেসিলিটি, তোমার ফ্যাক্টরি যে ক্যাম্পাস আছে, ক্যাম্পাসের মধ্যে কোয়ার্টার আছে, সেখানে তুমি বিনা পয়সায় থাকবে। তাহলে এই যে বেনিফিটগুলো দিচ্ছে, এগুলোর তো দাম আছে, এগুলোর তো পয়সা এমপ্লয়ারকেই বহন করতে হয়। তুমি যদি নিজে বহন করতে, তাহলে তোমার স্যালারি থেকে কাটা যেত, এখানে কাটা যাচ্ছে না, বিনা পয়সায় দিলেও তারও একটা অর্থমূল্য আছে। এগুলিকে বলা হয় ফ্রিঞ্জ বেনিফিট। ছেলে মেয়েদের ধরো অনেক বড় বড় কোম্পানি আছে, কোম্পানিগুলো নিজেদের স্কুল আছে, সেখানে ওই কোম্পানি কর্মচারীদের ছেলেমেয়েরা ওই স্কুলে বিনা পয়সায় পড়াশোনা করে। ঠিক আছে, এরকম অনেক সুবিধা দেওয়া থাকে, এগুলো হচ্ছে অ্যাডিশনাল বেনিফিট, মানে বেতন ছাড়াও দেওয়া হয়, এই জন্য এটাকে বলা হয় ফ্রিঞ্জ বেনিফিট। এছাড়া আর কি আছে, আদার অ্যাসোসিয়েটেড কস্ট। এই কস্টটা কিন্তু, এই খরচাটা এমপ্লয়িরা হাতে পায় না, কিন্তু খরচের কয়েকটা খরচ আছে যার বেনিফিটটা এমপ্লয়িরা পায়। যেরকম হচ্ছে ট্রেনিং কস্ট। একটা কর্মচারীদের যখন প্রতিষ্ঠানে নিয়োগ করা হলো, কাজকর্ম কিভাবে করতে হবে তার জন্য তাদের স্পেশালাইজ ট্রেনিং দেওয়া হয়।
তা ট্রেনিং এর জন্য তো কোম্পানির ব্যয় হয়, সুতরাং এটা হচ্ছে একটা অ্যাসোসিয়েটেড কস্ট। ঠিক আছে। আবার ধরো কোম্পানিতে যখন কাজকর্মে ধরো চলতে চলতে হঠাৎ ব্রেকডাউন হয়ে গেল, কাজ বন্ধ হয়ে গেল, আইডেল টাইম, যেটা আইডেল টাইম তো থাকা মানে কি কোম্পানি ক্ষতি হচ্ছে, কোম্পানি খরচ হচ্ছে, এটাকে বলা হয় আইডেল টাইম কস্ট। এরকম আরো অনেকগুলি রিলেটেড কস্ট আছে, সবটা মিলিয়ে এই 4 ধরনের খরচা মিলিয়ে টোটালটা হচ্ছে লেবার কস্ট। বোঝা গেল? দেখে নাও। এগুলি সবই লিখে দিয়েছি তোদের। এবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ। কি কি ধরনের, বিভিন্ন ধরনের ওয়ার্কার এবং এমপ্লয়ি হয়। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু the method of employment যে এমপ্লয়মেন্টের ভিত্তিতে, এমপ্লয়মেন্ট কাকে কিভাবে করা হয়েছে, কি কি হয়। পার্মানেন্ট ওয়ার্কার্স, পার্মানেন্ট ওয়ার্কার অর্থাৎ স্থায়ী কর্মচারী, মানে তাকে নিয়োগ করার পর কোম্পানির নিয়ম অনুযায়ী অবসরের বয়স পর্যন্ত, যেদিন অবসর নেবে সেদিন পর্যন্ত সে কোম্পানিতে স্থায়ীভাবে সে চাকরি করবে। এদেরকে বলা হয় পার্মানেন্ট এমপ্লয়িজ কিংবা পার্মানেন্ট ওয়ার্কার। বিভিন্ন কতগুলি মানে ডিসিপ্লিনারি কারণ ছাড়া তাদেরকে ছাঁটাই করা হয় না। ঠিক আছে, শৃঙ্খলাজনিত কারণে ছাড়া সাধারণত তাদের ছাঁটাই করা হয় না। তারা হচ্ছে পার্মানেন্ট ওয়ার্কার। এদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পেনশন সব কিছু এদেরকে দেওয়া হয়। 2 নম্বর, ক্যাজুয়াল অর টেম্পোরারি ওয়ার্কার্স। এগুলি হচ্ছে সাময়িক কিংবা অস্থায়ী কর্মচারী। এই সাময়িক কিংবা অস্থায়ী কর্মচারী কিরকম হয়, যে সমস্ত কোম্পানিতে, ফ্যাক্টরিতে সিজনাল প্রোডাকশন হয়, মানে এক একটা সিজনে গিয়ে হিউজ প্রোডাকশন হয়, আবার পরের সিজনে গিয়ে সেই প্রোডাকশনটা পড়ে যায়, কিংবা কোনো কোনো সিজনে পণ্য বিক্রি হয় অনেক বেশি আবার কমে যায়। সেই সিজনাল ডিমান্ডটাকে, ওই সময়কার চাহিদা, কাজের যে চাহিদা, সেইটাকে চাপটা সামলানোর জন্য কিছু অস্থায়ী কিংবা টেম্পোরারি ওয়ার্কারদের নেওয়া হয়। যেরকম ধর আমাদের কলেজে কিরকম হয়, আমাদের কলেজে কোনো নন টিচিং স্টাফকে নিয়োগ করতে গেলে, যেরকম আমাদের টিচারদের তো ডাইরেক্ট রিক্রুটমেন্ট করে গভর্নমেন্ট, আর নন টিচিং স্টাফ যারা আছে তাদেরও রিক্রুট করে, পার্মানেন্ট যারা তাদেরকে রিক্রুট করে গভর্নমেন্ট। কিন্তু যখন নাকি ভর্তির সময় আসে, পরীক্ষার সময় আসে, এসব বিভিন্ন সময়, ফর্ম ফিল আপের সময় কাজের যে চাপ থাকে, সেই চাপ সামলানোর জন্য অতিরিক্ত কর্মীর দরকার হয়। তখন সেই ক্যাজুয়াল কিংবা টেম্পোরারি স্টাফদের কলেজ কি করে, সরকারের অনুমতি নিয়ে নিয়োগ করে। তারা কিন্তু পার্মানেন্ট না, তাদের ওই প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, গ্র্যাচুইটি, হ্যান ত্যান এসব কিছু নেই। সরকার অনুমতি দেয় যে হ্যাঁ এই সময়ের জন্য তুমি তাদের নিয়োগ করো,
সেই সময়ের জন্য নিয়োগ করা যায়। আবার একটা সময় সরকার বলতেই পারে যে এদেরকে তুমি ছাঁটাই করে দাও, এখন কাজের চাপ নেই। বিভিন্ন প্রতিষ্ঠান তাই করে, ক্যাজুয়াল কিংবা টেম্পোরারি ওয়ার্কার হিসাবে তাদেরকে নিয়োগ করে। পার্ট টাইম ওয়ার্কার্স, এরা হচ্ছে আংশিক সময়। যেরকম সবাই ধরো দিনে 8 ঘন্টা যদি কাজ করে, এরা 8 ঘন্টা করবে না, 4 ঘন্টা করবে। কিংবা পার্মানেন্ট কর্মচারীরা যদি সপ্তাহে 6 দিন অফিসে আসে, এরা আসবে 2 দিন কি 3 দিন। এরা হচ্ছে আংশিক সময়ের কর্মচারী, এদেরকে ওই শর্তেই এদেরকে নিয়োগ করা হয়, পার্ট টাইম টিচার। ঠিক আছে, যেরকম আমাদের কলেজে আছে পার্ট টাইম টিচার, তারা রোজ আসে না, তারা আগে 2 দিন আসতো, এখন বর্তমান নিয়ম অনুযায়ী সপ্তাহে ওরা 4 দিন আসে। এদেরকে বলা হয় পার্ট টাইম টিচার, আংশিক সময়। এরা হচ্ছে হায়ার্ড থ্রু কন্ট্রাক্টার্স, মানে কন্ট্রাক্টরদের, ঠিকাদারদের মাধ্যমে নিয়োগ হয়। এগুলি বেশি দেখা যায় কোথায়? কনস্ট্রাকশনের ক্ষেত্রে। এই যে বাড়ি তৈরি হয়, আবাসন তৈরি হয়, এখানে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে, এরা হচ্ছে কন্ট্রাক্টরেরই মাধ্যমে নিয়োগ করা তোমার হচ্ছে কর্মচারী। ঠিক আছে, ধরো একটা টাটার একটা হাউজিং প্রজেক্ট, সে হাউজিং প্রজেক্টে বিশাল প্রচুর এলাকা জুড়ে ফ্ল্যাট তৈরি হচ্ছে। সেখানে কি টাটার লোকেরা নিজেরা কনস্ট্রাকশন করছে না, তারা কি করছে? তারা মেটেরিয়ালগুলো সাপ্লাই করে দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এবার ইঞ্জিনিয়ারও আছে, তাদের তত্ত্বাবধানে যে সমস্ত কন্ট্রাক্টর আছে, কন্ট্রাক্টরগুলো কি করছে? তারা ওয়ার্কার সাপ্লাই করছে। তার মানে কন্ট্রাক্টরের মাধ্যমে যে ওয়ার্কারদের নেওয়া হয়েছে, তারা হচ্ছে হায়ার্ড, ভাড়া করা হয়েছে থ্রু কন্ট্রাক্টর। এবং তাদের যে স্যালারি, যেটা বেতন, যেটা পারিশ্রমিক দেওয়া হয়, সেটা কোম্পানি কন্ট্রাক্টরকে দেয়, কন্ট্রাক্টরের হাত দিয়ে তাদের পেমেন্ট হয়। ঠিক আছে, এরা কিন্তু কোম্পানির কর্মচারী নয়, এরা হচ্ছে হায়ার্ড কন্ট্রাক্টর। এবং দেখবি মেট্রো রেলেও প্রচুর কাজ আছে, প্রচুর কর্মচারী আছে যারা কিন্তু সরাসরি মেট্রো রেলের কর্মচারী নয়। ওরকম নীল রঙের ড্রেস পরে থাকলে কি হবে? তাদের অধিকাংশই হচ্ছে কোনো না কোনো কন্ট্রাক্টরের মাধ্যমে ওরা নিযুক্ত। আর হচ্ছে আউট ওয়ার্কার্স। এই আউট ওয়ার্কার্স কারা? আউট ওয়ার্কার্স হচ্ছে যারা প্রতিষ্ঠানের মধ্যে থেকে কাজ করে না, যারা প্রতিষ্ঠান যেখানে কন্ট্রাক্ট নিয়েছে সেই সাইটে গিয়ে কাজ করে। কনস্ট্রাকশনের ক্ষেত্রেও তাই, জাহাজ নির্মাণের ক্ষেত্রেও তাই, ব্রিজ নির্মাণের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, এরা হচ্ছে বাইরে গিয়ে কাজ করে, এরা কোম্পানির প্রতিষ্ঠানের মধ্যে বসে কাজ করে না, এরা কাজ করে বাইরে গিয়ে। এরা মূলত হচ্ছে এই হায়ার্ড থ্রু কন্ট্রাক্টর কিংবা ক্যাজুয়াল অথবা টেম্পোরারি ওয়ার্কার। এরাই হচ্ছে কোম্পানি প্রেমিসেসের মধ্যে কাজ করে না, কোম্পানি বিল্ডিং এর মধ্যে কাজ করে না, এরা কাজ করে বাইরে গিয়ে। ঠিক আছে, এই হচ্ছে 5 রকমের তোমার হচ্ছে ওয়ার্কারদের ক্লাসিফিকেশন। দেখে নাও। এরপরে ক্লাসিফিকেশন শ্রেণীবিভাগ আসছে অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ ওয়ার্ক, মানে কাজের প্রকৃতি অনুযায়ী। তো দুটো ভাগ তোরা জানিসই, একটা ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। যারা প্রোডাকশনে, দ্রব্য কিংবা সেবা উৎপাদনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে, তারা হচ্ছে ডাইরেক্ট
ওয়ার্কার। আর যারা উৎপাদনের সঙ্গে রিলেটেড অন্যান্য যে কাজগুলো, যেরকম অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেলিং আছে, ডিস্ট্রিবিউশন আছে, কোম্পানির অন্যান্য কাজগুলো এবং পরোক্ষভাবে উৎপাদনে অংশগ্রহণ করে, তারা হচ্ছে ইনডাইরেক্ট ওয়ার্কার। এই দু রকমই ক্লাসিফিকেশন। তাহলে ওয়েজেস কিংবা লেবার কস্টকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডাইরেক্ট ওয়েজেস অর ডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট ওয়েজেস অর ইনডাইরেক্ট লেবার। এবার ডাইরেক্ট ওয়েজেসটা কি? ডাইরেক্ট ওয়েজেস হচ্ছে তোমার পার্ট অফ প্রাইম কস্ট। আমরা অ্যাকাউন্টিং করার সময় ডাইরেক্ট ওয়েজেসকে কি ধরি? কস্ট শিট করার সময় মূল ব্যয়, যেটা প্রাইম কস্টের অংশ হিসাবে ডাইরেক্ট ওয়েজেস কিংবা ডাইরেক্ট লেবার কস্টকে গণ্য করি। কিন্তু ইনডাইরেক্ট ওয়েজেসকে আমরা কি ধরি? এটা হচ্ছে পার্ট অফ ওভারহেড। এটা হচ্ছে উপরি ব্যয়ের অংশ হিসাবে আমরা ইনডাইরেক্ট ওয়েজেসকে ধরি। এবার ইনডাইরেক্ট ওয়েজেস তার ফাংশন অনুযায়ী, সেই ফাংশন অনুযায়ী নানা ভাগ হয়। যেটা ফ্যাক্টরিতে যেটা ওয়েজেস ব্যয় করা হয়েছে ইনডাইরেক্ট ওয়েজেস, সেটা যাবে ফ্যাক্টরি ওভারহেডে। অফিস এবং অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করার জন্য যে ওয়েজেস হয়েছে সেটা যাবে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডে। সেল সংক্রান্ত কাজের জন্য যে ওয়েজেস দেওয়া হয়েছে সেটা যাবে সেলিং ওভারহেডে। আর পণ্য বন্টন সংক্রান্ত কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া কাজ যারা করে তাদের জন্য যে ব্যয় হয়েছে ওয়েজেস, সেটা যাবে ডিস্ট্রিবিউশন ওভারহেডে। তাই তো? সেটা যাবে ডিস্ট্রিবিউশন ওভারহেডে। দেখেন,
হয়ে গেছে এটা মানে বেসিক কনসেপ্টটা মোটামুটি একটা দিয়ে দিলাম। আর সেবার আমরা অঙ্কে যাই, মানে লেবার কস্ট বার করার কিংবা ওয়েজ কস্ট বার করার অঙ্কে যাই। তার পরবর্তীকালে বিভিন্ন ধরনের ওয়েজেস পেমেন্টের মেথডে আমরা যাব। প্রথম হচ্ছে এটা দিয়ে শুরু। দেখ তোদের যে ইলাস্ট্রেশনটা দেওয়া হয়েছে 7M, যেটা প্রথম অঙ্কটা যেটা দেওয়া হয়েছে একটুখানি সামনে খুলে নে, আমি একবার পড়েও দিচ্ছি। দেখ, from the following particulars calculate the labor cost per man day. man day মানে একজন মানুষের একদিন, ঠিক আছে, একদিনের ওয়েজেস বার করতে হবে, কস্ট বার করতে হবে। কস্ট পার ম্যান ডে অফ 8 আওয়ার্স, অর্থাৎ একদিনে 8 ঘন্টা কাজ হয়। কি কি বলেছে? বেসিক স্যালারি হচ্ছে 20 টাকা পার ডে, ডিয়ারনেস অ্যালাউন্স ₹125 পার মান্থ, প্লাস 50% অফ ওয়ান মানে বেসিক স্যালারি 50%, মানে মাসে 125 টাকা প্লাস বেসিক স্যালারি 50%। লিভ স্যালারি মানে এটা আমি ছুটিতে আছি অথচ সেই সময় আমি যে স্যালারিটা পাবো ছুটিতে থাকার জন্য, সেটা হচ্ছে 20% অফ 1 and 2, মানে বেসিক আর ডিয়ারনেস অ্যালাউন্সের 20%। 4 নম্বর বলেছে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, যে এমপ্লয়ার কর্মচারীর নামে প্রভিডেন্ট ফান্ডে কত রাখছে, বলেছে 20 পার মান্থ প্লাস 10% অফ 1, 2, 3, 20 টাকা করে রাখছে, 20 টাকা প্লাস বেসিক ডিএ লিভ স্যালারি টোটাল করে তার 10%। 5 নম্বর বলেছে এক্সপেন্ডিচার অন অ্যামিনিটিস টু লেবার, লেবারদের সুযোগ সুবিধার জন্য, সুখ সুবিধার জন্য যে খরচাটা করা হয়েছে, এটা কিন্তু কমন, এটা আলাদা করে কোনো লেবারদের জন্য না, সমস্ত লেবার তোমার হচ্ছে কমিউনিটির জন্য, কোম্পানিতে যারা কাজ করে সবার জন্যই কমন একটা ফেসিলিটি দেওয়া হয়েছে, সুযোগ সুবিধা। ধরো ক্যান্টিন আছে, কমন রুম আছে, খেলাধুলার ব্যবস্থা আছে, এই সমস্ত বিভিন্ন, তার জন্য খরচা হয় কোম্পানির 75,000 টাকা করে পার মান্থ। এবার বলেছে নাম্বার অফ লেবারার্স, মানে শ্রমিকের সংখ্যা হচ্ছে 200 জন। নাম্বার অফ ওয়ার্কিং ডেজ ইন এ মান্থ, এক মাসে কাজ হয় 25 দিন, প্রতিদিন 8 ঘন্টা করে। এখানে কিন্তু ওই 200 জন ওয়ার্কারের টোটালটাকে বার করতে বলেনি, বার করতে বলেছে একজন ওয়ার্কারের একদিনে 8 ঘন্টার কস্ট, লেবার কস্ট কত। এটাকে প্রবলেম 1ই ধরছি, এটা এসেছিল সিইউবিকম পাশে। আচ্ছা, ওপরে লেখ স্টেটমেন্ট শোয়িং লেবার কস্ট উপরে লিখবি স্টেটমেন্ট শোয়িং লেবার কস্ট পার ম্যান ডে অফ 8 আওয়ার্স, ঠিক আছে, বাঁদিকে পার্টিকুলার্স, ডান দিকে রুপিস। আচ্ছা, এবার আমরা শুরু করি অঙ্কটা, তোদের কাছে করাই আছে দেখে নে। 1 নম্বরে কি আসবে? বেসিক স্যালারি পার ডে, প্রতিদিন বেসিক স্যালারি কত দেওয়া আছে দেখ, 20 টাকা। 2 নম্বরে কি দেওয়া আছে?
ডিয়ারনেস অ্যালাউন্স, ডিয়ারনেস অ্যালাউন্সটা কি বলেছে? ডিয়ারনেস অ্যালাউন্স বলেছে 125 টাকা করে পার মান্থ প্লাস 50% অফ তোমার হচ্ছে ওয়ান মানে বেসিক স্যালারি। দেখো 125 টাকা করে যদি পার মান্থ হয়, মাসে কতদিন কাজ হচ্ছে? দেখো অঙ্কের নিচে বলা আছে মাসে কাজ হচ্ছে 25 দিন। তাহলে একদিনে কত? মাসে যদি 125 হয় তাহলে ডিভাইড করো 25 দিয়ে প্লাস 50% অফ 1 নম্বর মানে ₹20, তাহলে আসছে কত? 5 প্লাস 10, তাহলে আসছে 15 টাকা। এলো। 3 নম্বর কি বলা আছে? লিভ স্যালারি। লিভ স্যালারিতে কি বলেছে? লিভ স্যালারিতে বলেছে 20% অফ 1 and 2, তাহলে 20 প্লাস 15 ইন্টু 20%, তাই তো? 1 and 2 যোগ করে তার 20%, তাহলে 35 ভাগ করলে 7 টাকা এলো। তাহলে এই যে 7 টাকায় এলো, এটা হচ্ছে আমার অঙ্কের মধ্যে। আর কি আছে? এটাই হচ্ছে আমার ক্যাশ ওয়েজেস পার ডে। তাহলে এটাই হচ্ছে নগদে আমি 42 টাকা আমি প্রতিদিন ক্যাশ ওয়েজেস মানে হচ্ছে নগদে হাতে আমি এই মজুরিটা পাবো। নগদে এই মজুরিটা প্রতিদিন পাবো, এখান থেকে কোনো কিছু কাটছে না। ঠিক আছে, এখান থেকে কোনো কিছু কাটা হচ্ছে না। এইটাই হচ্ছে ক্যাশ ওয়েজেস পার ডে। এইটা তো কোম্পানি দেবে কর্মচারীকে, মানে কর্মচারী হাতে পাবে এটা। কিন্তু এটা বাদ দিয়ে কোম্পানির আরো কিছু খরচা আছে ওয়ার্কারদের জন্য, সেই খরচাটা যদি আমি এইটার সঙ্গে অ্যাড করি তাহলে বেরোবে লেবার কস্টটা। ঠিক আছে, এবার এর সঙ্গে কোম্পানির খরচা কি কি আছে? তোর হচ্ছে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, এখানে 4 নম্বর দে। পিএফ লিখলাম শর্টে, প্রভিডেন্ট ফান্ড। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড মানে এমপ্লয়ার যে নিয়োগকর্তা কোম্পানি, সে প্রভিডেন্ট ফান্ডে কর্মচারীর নামে জমা দিচ্ছে। কর্মচারী কিন্তু এটা হাতে পাবে না, ক্যাশ ওয়েজেস এর মধ্যে নেই, হাতে পাবে না। এটা প্রভিডেন্ট ফান্ডে জমা হবে, এটা সেই ফিউচার পেমেন্ট। ঠিক আছে, মানে ডেফারাল পেমেন্ট, মানে বিলম্বিত তোমার হচ্ছে অর্থ প্রদান। তো কত বলেছে? বলে দিয়েছে 20 টাকা করে পার মান্থ প্লাস 10% অফ 1 to 3। তাহলে 20 টাকা করে যদি পার মান্থ হয়, মাসে কাজ হয় কত? 25 দিন। মাসে কাজ হয় কত? 25 দিন কাজ হয়। তাহলে মাসে 20 টাকা পেলে তো একদিনে কত পাবে? 20/25 প্লাস কত পার্সেন্ট বলেছে? 10% অফ 1 2 3, এই তিনটে যোগ করলে কত? 42 টাকা প্লাস 10% অফ 42, তাহলে কত আসছে? 25 দিয়ে 20 কে ভাগ করো, দেখো কত আসে। তোর আসছে 80 পয়সা প্লাস 4 টাকা 20 পয়সা, তাই টোটাল হচ্ছে 5 টাকা। আচ্ছা, লাস্ট এরপরে আছে এক্সপেন্ডিচার অন অ্যামিনিটিস টু ওয়ার্কার্স 75,000 টাকা করে পার মান্থ।
5 এক্সপেন্ডিচার on amenities to workers, ওয়ার্কারদের সুযোগ সুবিধা সুখ সুবিধার জন্য খরচা করা হয়েছে ৭৫,০০০ টাকা মান্থে, মানে এক মাসে ৭৫,০০০ কতজন ওয়ার্কার? একজন ওয়ার্কারের জন্য না, ২০০ জন ওয়ার্কারের জন্য। তাহলে দেখো, তাহলে ৭৫,০০০ একে যদি আমি 25 দিয়ে ভাগ করি তাহলে মাসে আসছে ৩,০০০ টাকা করে খরচা। প্রতি মাসে কতজন ওয়ার্কার কাজ করে? ২০০ জন ওয়ার্কার। তাহলে ৭৫,০০০ ডিভাইডেড বাই 25 ইন্টু 200, তাহলে কত আসছে দেখো? তাহলে আসছে 15 টাকা। এই ৬২ টাকা হচ্ছে কোম্পানির কস্ট। টোটাল লেবার কস্ট পার ম্যান ডে। ম্যান ডে মানে একজন ম্যানের একদিনের, ঠিক আছে? দেখে নাও, এরপরে দ্বিতীয় অঙ্কটা করাবো। হয়ে গেছে? আচ্ছা, এবার দ্বিতীয় অঙ্কটা পড়ে নিই। এটা সিইউবি কম অনার্সের অঙ্ক, দেখবি প্রবলেম 8 দেওয়া আছে। বলেছে ইন এ ফ্যাক্টরি 20 ওয়ার্কার্স আর এমপ্লয়েড ইন দ্য প্রোডাকশন অফ এ গুডস। একটা দ্রব্যের উৎপাদনের জন্য 20 জন ওয়ার্কারকে নিযুক্ত করা হয়েছে। ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স কম্পিউট দ্য ওয়েজ বিল ফর দ্য ওয়ার্কার্স ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2014। তার মানে এখানে একজনের না, এখানে চেয়েছে 20 জনেরই, ঠিক আছে? এবার কি কি ইনফরমেশন দিচ্ছে? বেসিক ওয়েজেস রুপিস 1,000 টাকা পার মান্থ পার ওয়ার্কার, প্রতি ওয়ার্কার পিছু 1,000 টাকা করে মাসে। ডিআরএস অ্যালায়েন্স 900 টাকা করে পার মান্থ পার ওয়ার্কার। বোনাস হচ্ছে বেসিক ওয়েজেস প্লাস ডিএ যোগ করে যেটা হবে তার 20%। আদার অ্যালায়েন্স হচ্ছে 200 টাকা করে পার মান্থ। ওন অ্যান্ড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু পিএফ, মানে ওয়ার্কাররা নিজেরা জমা দেবে এবং এমপ্লয়ারও জমা দেবে 10% অফ বেসিক ওয়েজেস প্রভিডেন্ট ফান্ডে। আবার ওন অ্যান্ড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু ইএসআই, মানে এমপ্লয়ার স্টেট ইন্স্যুরেন্স, সেখানে দুজনেই জমা দেবে, ওয়ার্কার এবং হচ্ছে এমপ্লয়ার, 2% অফ বেসিক ওয়েজেস। আর প্রফেশনাল ট্যাক্স কেটে নেওয়া হবে স্যালারি থেকে
20 টাকা করে পার মান্থ। এই ট্যাক্সটা জমা পড়ে রাজ্য সরকারের কাছে। তো করো, ঘর কাটো। স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন of wage bill of 20 workers for the month of কি মাস আছে? জানুয়ারি 2014। জানুয়ারি 2014। আচ্ছা, একটা টোটাল কালাম করব, আরেকটা পার ওয়ার্কার কালাম করব, রুপিস, আর এদিকে পার্টিকুলার্স। ঠিক আছে, দেখে নাও ফরম্যাটটা। পার্টিকুলার্স টোটাল রুপিস পার ওয়ার্কার, টোটাল মানে 20 ওয়ার্কার্সের, আর এটা হচ্ছে পার ওয়ার্কার। তো প্রথম আছে কি? প্রথম আছে বেসিক ওয়েজেস। বেসিক ওয়েজেস বলা আছে 1000 টাকা করে পার মান্থ, তাহলে পার ওয়ার্কারে হচ্ছে 1000 টাকা, আর টোটালে হবে 20 জন ওয়ার্কার ইন্টু 1000, তাহলে হচ্ছে 20,000 হলো। এরপরে 2 নম্বর আসছে ডিয়ারনেস অ্যালাউন্স। ডিয়ারনেস অ্যালাউন্স বলা আছে কত করে? 900 টাকা করে। 900, এখানে হবে 20 ইন্টু 900, 18,000 টাকা হলো। 18। আচ্ছা, এরপরে দেওয়া আছে কি? বোনাস। বোনাস দেওয়া আছে 20% অফ বেসিক ওয়েজেস প্লাস ডিএ। তাহলে বেসিক ওয়েজেস প্লাস ডিএ 38,000 এ 20%, 20% অফ 38,000, আর 1900 20% করে বার করে দে। 38,000 এ 20% হচ্ছে কত? 7,600, আর এর হচ্ছে 380। এরপরে কি আছে? আদার অ্যালাউন্স 200 টাকা করে পার মান্থ। কুড়ি ইন্টু 200 হচ্ছে 4,000, আর এখানে 200 হলো। আচ্ছা, তাহলে এই পর্যন্ত পাওয়ার পরে, এই পর্যন্ত দেখবি অঙ্কটায় নগদে পাচ্ছে এই 4টে আইটেম। তারপরে যা যা আছে সেটা হচ্ছে ওদের স্যালারি থেকে কাটা হবে, ওরা জমা দেবে এবং এমপ্লয়ারও জমা দেবে। তাহলে এই পর্যন্ত যেটা এলো, এই 49,600 হচ্ছে গ্রস ওয়েজেস, মোট ওর হচ্ছে মজুরি। 49,600 20 জনের, আর একজনের হচ্ছে 2,480। এটা কিন্তু ওরা হাতে পাবে না, এখান থেকে কাটা যাবে, এখান থেকে কাটা যাবে যেটা ও প্রভিডেন্ট ফান্ডে জমা দেবে। ঠিক আছে, তাহলে লেস ওন কন্ট্রিবিউশন টু পিএফ, ও নিজে পিএফ এ জমা দিচ্ছে কত?
নিজে পিএফ এ জমা দিচ্ছে 10% অফ বেসিক ওয়েজেস, তাহলে বেসিক ওয়েজেস কত? 20,000। বেসিক ওয়েজেস হচ্ছে 20,000। এটা 10%, ওটা 2%, তাহলে এর 10% হচ্ছে 2,000, আর 1,000-এর 10% হচ্ছে 100। এটা বাদ গেল। $47,600 আর 2,380 লেস ওন কন্ট্রিবিউশন টু, কি দেওয়া আছে তোর? হচ্ছে ইএসআই। এটা হচ্ছে 2% অফ বেসিক ওয়েজেস, তাহলে 2% অফ 20,000, তাহলে হচ্ছে কত? 400। এখানে হবে 2% হচ্ছে 20। তাহলে আসছে 47,200 আর 2,360। আচ্ছা, আর একটাই আইটেম আছে, প্রফেশনাল ট্যাক্স বাদ যাবে, লেস প্রফেশনাল ট্যাক্স ডিডাক্টেড। প্রফেশনাল ট্যাক্স ডিডাক্টেড দেওয়া আছে তোর 20 টাকা করে পার মান্থ, তাহলে হচ্ছে 20 জন ওয়ার্কার ইন্টু 20, তাহলে হচ্ছে 400, আর এখানে হচ্ছে 20 টাকা। $2,340। তাহলে এইটা গিয়ে দাঁড়ালো নেট ক্যাশ ওয়েজেস। এই টাকাটা ওয়ার্কাররা হাতে পাবে, ঠিক আছে? ওদের গ্রস হচ্ছে এইটা পাওনা, গ্রস এই ওয়েজেসটা, তার থেকে ওরা এই স্যালারি থেকে কেটে নেওয়া হবে ওদের প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউশন 10% করে 2,000 টাকা, 2% হচ্ছে ইএসআই এর কন্ট্রিবিউশন 400 টাকা, আর প্রফেশনাল ট্যাক্স কেটে নেওয়া হবে 20 টাকা করে 400 টাকা, ঠিক আছে? এই টোটাল কেটে ওরা হাতে পাবে 46,800, আর এক একজন ওয়ার্কার পাবে 2,340 টাকা। ঠিক আছে? আচ্ছা, কিন্তু এটা কিন্তু বেরিয়েছে যেটা, সেটা হচ্ছে ওয়েজ বিলটা, মানে ওয়ার্কাররা নেট কত পাবে সেটা। কিন্তু যদি কোম্পানির ওয়েজ কস্ট আমি বার করতে বসি, তাহলে কিন্তু কোম্পানির খরচা হচ্ছে এই 49,600 এই গ্রস, কারণ এই যেগুলো কেটেছে এগুলো তো কোম্পানির খরচা নয়, এগুলি তো ওরা দিয়েছে, কিন্তু কোম্পানিকে পেমেন্ট করতে হবে 49,600। তারপরে কোম্পানির তরফে যেটা প্রভিডেন্ট ফান্ডে জমা হয়েছে সেই টাকাটা, কোম্পানির তরফে যেটা ইএসআইতে জমা হয়েছে সেই টাকাটা। এবার এইটা বার করার পর এটার তলা থেকে আমরা ক্যালকুলেট করব যে কোম্পানির ওয়েজ কস্ট কতখানি। এটা একবার দেখে নেন।
হয়ে গেছে, তোদের দেখে নে, সলিউশনও আছে, কোনো অসুবিধা নেই। এবার এটা কিন্তু এর তলা থেকে হচ্ছে, মনে রাখবি। আমি উপরের অংশটা মুছে দিচ্ছি। আর ছিল 2480, অ্যাড employers contribution to PF, যেটা এমপ্লয়িরা দিয়েছে সেই সেম অ্যামাউন্টই এমপ্লয়াররা দেবে। সেটা হচ্ছে, দেখ আগের অঙ্কটায় দেখে নে, যেটা সলভ করেছি 2000, আর পার ওয়ার্কারে 100 টাকা। অ্যাড এমপ্লয়ার্স contribution to ESI, মানে ESI জমা দিয়েছে কত দেখে নে, ওয়ার্কাররাও যা দেবে ও তাই দেবে, 400, আর এখানে 20, 52,000, আর হচ্ছে 2600। এটা যেটা বেরোলো টোটাল লেবার কস্ট ফর জানুয়ারি 2014, ঠিক আছে? মানে 49,600 টাকা তো ওদের গ্রস ওয়েজেস দেবে, তার থেকে ওরা কেটে কোথায় জমা করবে কোম্পানির দেখার দরকার নেই। ওরা ওদের স্যালারি থেকে পিএফ এ জমা দেবে, ইএসআই জমা দেবে, প্রফেশনাল ট্যাক্স যাবে, ঠিক আছে? কিন্তু ও কোম্পানিকে তো দিতে হবে ওদের এই টাকাটাই, তার সঙ্গে এমপ্লয়ীদের নামে এমপ্লয়ারকে জমা দিতে হবে 2000 টাকা প্রভিডেন্ট ফান্ডে, আর ওয়ার্কারদের পার ওয়ার্কারে 100, ইএসআই জমা দিতে হবে 400, ওয়ার্কারদের নামে পার ওয়ার্কারে 20। অর্থাৎ এক মাসে ওয়ার্কাররা যেরকম নিজেরা জমা দিল 2000, কোম্পানি জমা দিল 2000, তাহলে ওয়ার্কারদের নামে জমলো কিন্তু 4000 টাকা, টোটাল জমলো 4000 টাকা। আর ইএসআই এর ক্ষেত্রে জমলো 400, 800 টাকা, ঠিক আছে? এই হলো প্রথমে ওয়েজ কস্ট, বেসিক অঙ্ক, একদম খুব সহজ অঙ্ক। প্রথমে ওয়ার্কারদের ওয়েজেসটা বার করা হলো, তারপরে ওয়ার্কারদের ওয়েজেসের সঙ্গে যে প্রভিডেন্ট ফান্ড ইএসআই তে কোম্পানি যে টাকাগুলো জমা দেয় সেগুলো অ্যাডিশনাল কস্ট কোম্পানি ওয়ার্কারদের নামে জমা দেয়, হাতে দেয় না, নামে জমা দেয়, সেটাও ওয়ার্কাররাই পাবে পরবর্তীকালে। তাহলে টোটাল কস্ট হচ্ছে 52,000, পার ওয়ার্কারে হচ্ছে 2600, ঠিক আছে? এই পর্যন্ত থাক। এর পরের দিন হচ্ছে বিভিন্ন মেথডস, যেগুলো মানে ওয়েজ পেমেন্টে সে টাইম রেট, পিস রেট, তারপরে ডিফারেন্সিয়াল পিস রেট, হ্যালসির 1, এই অঙ্কগুলোর দিকে আমরা যাব। গুড নাইট, তাহলে আজকে এই পর্যন্ত থাক।